হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে আমাদের ভেক্টরের লেকচার নাম্বার 10। প্রিভিয়াস লেকচারে 9 নাম্বার লেকচারে আমরা ভেক্টরের বিয়োগ শিখছি। বিয়োগ দিয়ে আমরা কয়েকটা প্রবলেম সলভ করছি, আর আমরা আপেক্ষিক বেগের বেসিকটা শিখছি। সো এই আপেক্ষিক বেগের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা আজকের লেকচারে সলভ করব। দেখো, আপেক্ষিক বেগের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, এগুলো আমরা দুইটা টাইপে ভাগ করছি। নাম্বার 1, আমরা 1 নাম্বার টাইপে কোনো একজন লোক হেঁটে যাচ্ছে বা সাইকেলে যাচ্ছে, তার উপর বৃষ্টির ইফেক্টটা কি হবে, কিংবা কোনো একটা বাস পাহাড়ে উঠতেছে, তার উপরে বৃষ্টি কিভাবে হিট করবে, এই টাইপের প্রবলেম দেখবো। ইনফ্যাক্ট একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির রিলেটিভ ভেলোসিটি কিভাবে মেজার করা হয়, এই প্রবলেমগুলোও দেখবো। সো এগুলো থাকবে আমাদের প্রথম টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম। অ্যান্ড সেকেন্ড টাইপ যেটা বৃষ্টি এবং গাড়ির কাজ ভেজা। তো এই বৃষ্টি এবং গাড়ির কাজ ভেজার যে প্রবলেমগুলো, এগুলো হয়তো এইচএসসি পরীক্ষায় সেভাবে আসে না, কিন্তু এডমিশন টেস্টে ইম্পর্টেন্ট এগুলো। তো আমরা যদি টপ নচ প্রিপারেশন চাই আপেক্ষিক বেগের উপরে, তাহলে আমাদের দুই টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। তো এখানে কয়েকটা প্রবলেম লিখে রাখছি, এগুলো একদম জেনারেল টাইপের ম্যাথ। তার মধ্যে একটা ম্যাথ যেটা বুয়েটে 13-14 সালে আসছে। তো যাই হোক, আমরা তো এই প্রবলেমগুলো সলভ করব। তো প্রবলেম সলভ করার আগে কথা হলো যে তুমি কোন টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতেছো ভাইয়া? আপেক্ষিক বেগ সংক্রান্ত না? তো তোমার তো আগে বুঝতে হবে ম্যাথ দেখে যে ম্যাথটা আসলে আপেক্ষিক বেগের ম্যাথ কিনা। তো একটা ম্যাথ দেখে সেটা আপেক্ষিক বেগের ম্যাথ কিনা এটা বোঝার জন্য কয়েকটা জিনিস আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটা একটু তোমরা লিখে নাও। যে আপেক্ষিক বেগ চেনার উপায়। নাম্বার 1, যদি দুইটা বেগ বা দুইটা ভেলোসিটি একই বস্তুতে বা একই বিন্দুতে কাজ করে, তখন কিন্তু তারা রিলেটিভ ভেলোসিটি না, তখন তাদের বের করতে হয় রেজাল্টেন্ট ভেলোসিটি বা লব্ধি বেগ। আর দুইটা বেগ, ইন্ডিভিজুয়াল বেগ যদি দুইটা ইন্ডিভিজুয়াল বস্তুর উপরে কাজ করে, দুইটা আলাদা আলাদা বস্তুর উপরে কাজ করে, তখনই বুঝবা এদের রেজাল্টেন্ট ভেলোসিটি না, এদের বের করতে হবে রিলেটিভ ভেলোসিটি। কথা বোঝা গেছে তো? তো সেটা আগে একটু লিখে নাও যে দুটি বেগ দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করলে তাদের আপেক্ষিক বেগ নির্ণয় করা হয়। ওকে? আর যদি দুইটা বেগ একই বস্তুর উপরে কিংবা একই বিন্দুতে ক্রিয়া করে, তখন কিন্তু রিলেটিভ ভেলোসিটি না, তখন রেজাল্টেন্ট ভেলোসিটি বা লব্ধি বেগ নির্ণয় করা হয়। মনে থাকবে তো? আচ্ছা, নাম্বার 2, আপেক্ষিক বেগ চেনার আরো একটা উপায় আছে। আমি যাচ্ছি, আমার পাশ দিয়ে আরেকটা গাড়ি যাচ্ছে, তো আমি কি গাড়ির রিয়েল বেগটা দেখতে পারতেছি বা আমি গাড়ির রিয়েল বেগটা ফিল করতে পারতেছি? তা নিশ্চয়ই না। আমি যদি স্থির থাকতাম, তাহলে না গাড়ির যে বেগটা আমি দেখতাম সেটাই হতো রিয়েল বেগ, কিন্তু আমি তো স্থির না, আমি একটা সার্টেন ভেলোসিটি নিয়ে যাচ্ছি, আমার পাশ দিয়ে আরেকটা গাড়ি আরেকটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তো গাড়ির অ্যাকচুয়াল বেগটা কিন্তু আমি ফিল করতে পারবো না। যদি আমি যেদিকে যাই গাড়িও একই দিকে যায়, তাহলে আমি গাড়ির রিয়েল ভেলোসিটির থেকে একটু কম বেগ ফিল করব। আর আমি যেদিকে যাই গাড়ি যদি তার বিপরীত দিক থেকে অ্যাপ্রোচ করে, তাহলে আমি গাড়ির রিয়েল বেগের থেকেও বেশি বেগ ফিল করব। কথা বুঝে আসছে তো? আচ্ছা, মনে থাকবে তো? আবার শোনো। তো আমি স্থির না থেকে আমি যদি গতিশীল থাকি,
তখন আরেকটা গাড়ির ভেলোসিটিকে আমি কখনোই রিয়েল ভেলোসিটিটা ফিল করতে পারবো না। এখানে ব্যাপার হবে দুই রকমের। আমি যেদিকে যাচ্ছি আরেকটা গাড়ি যদি সামথিং একটা বেগ নিয়ে সেদিকেই যায়, তাহলে আমি গাড়ির রিয়েল বেগের থেকেও একটু কম বেগ ফিল করব। আর আমি যেদিকে যাচ্ছি আরেকটা গাড়ি যদি তার বিপরীত দিক থেকে অ্যাপ্রোচ করে, তাহলে গাড়ির রিয়েল বেগের থেকেও আমি বেশি মানের একটা বেগ ফিল করব। কথা ক্লিয়ার? এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। আমরা কনসেপ্টে দেখছিলাম যে দুইটা গাড়ি যখন একই দিকে যাচ্ছিল, তখন একটা গাড়ির সাপেক্ষে আরেকটা গাড়ির বেগ যখন মেজার করতেছিলাম তখন রিয়েল বেগের থেকে একটু কম বেগ পাচ্ছিলাম, আর দুইটা গাড়ি যখন বিপরীত দিক থেকে অ্যাপ্রোচ করতেছিল তখন আমি একটার সাপেক্ষে যখন আরেকটার বেগ মেজার করতেছিলাম তখন রিয়েল বেগের থেকে একটু বেশি বেগ পাচ্ছিলাম। এটার কারণ হইল ওই যে উল্টায় দিয়ে লব্ধি নির্ণয় করতে হয়। সো যখন দুইটা একই দিকে যাচ্ছে তখন একটাকে যদি আমি উল্টায় দেই তখন পারস্পরিক দিক বিপরীত হয়ে গেল। সো তখন লব্ধির মানটা কমে আসে। আর যখন দুইটা বিপরীত দিক থেকে আসতেছে তখন বিয়োগফল নির্ণয় করার জন্য একটাকে উল্টাই দেই না। সো উল্টাই দিলে আলটিমেটলি দুইটা ডিরেকশন যেহেতু একই দিকে হয়ে যায়, তখন আমি রেজাল্টেন্ট ভেলোসিটিটা আরো বেশি পাই। হোয়াট এভার। তো তাহলে এখানে কথা হলো যেটা, যে তাহলে অ্যাকচুয়ালি আমি যে বেগটা দেখতে পাই, যে বেগটা দেখা যায়, সেটাই কিন্তু আপেক্ষিক বেগ, সেটা প্রকৃত বেগ না। তো সেটা আমরা একটু 2 নম্বরে লিখে রাখি, যে যা দেখা হয় বা দেখা যায় তাই আপেক্ষিক বেগ। এই হলো আমার আপেক্ষিক বেগ চেনার উপায়। তো আমরা তো আপেক্ষিক বেগ চিনে ফেললাম। এখন আপেক্ষিক বেগের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার উপায়টা কি সেটা দেখো। ম্যাথ সলভিং প্রসেস। দেখো লাস্ট ক্লাসে আমরা কিন্তু বলছি, একটা কথা আমরা লাস্টে লিখে দিছিলাম যে আপেক্ষিক বেগের ম্যাথ করার সময় যার সাপেক্ষে বেগ তাকে উল্টিয়ে দিয়ে লব্ধি নির্ণয় করব। আমরা কিন্তু বিয়োগফল দুই ভাবে বের করতে পারি। একটু বিয়োগফলের লেকচারটা মানে আগের লেকচারের প্রথম দিকে একটু তোমরা রিক্যাপ করে দেখতে পারো। বিয়োগফল আমরা দুই ভাবে বের করতেছিলাম। নাম্বার 1, আমরা সরাসরি আলফাকে ইউজ করে যখন বিয়োগফল বের করতেছিলাম তখন সূত্র আসতেছিল √a² + b² - 2ab cos আলফা। আর আলফাকে ইউজ না করে আমরা যখন উল্টায় দিয়ে যোগফল নির্ণয় করতেছিলাম সেটাও কিন্তু বিয়োগফল। আই রিপিট, উল্টায় দিয়ে যখন যোগফল বের করতেছিলাম সেটাও কিন্তু বিয়োগফল। আর উল্টাই দিয়ে যখন লব্ধি বের করতেছি বা আমি আলটিমেট বিয়োগফল বের করতেছি তখন কিন্তু সূত্র আসছিল √a² + b² + 2ab cos 180 ডিগ্রি মাইনাস আলফা। কথা বুঝছো? √a² + b² + 2ab cos 180 ডিগ্রি মাইনাস আলফা। তো এই দুই ভাবেই কিন্তু বিয়োগফল নির্ণয় করা যায়। ডিরেক্ট আলফাকে কাজে লাগাও করা যায়, আবার উল্টায় দিয়ে যখন লব্ধি নির্ণয় করে বিয়োগফল বের করতেছি তখন ডিরেক্ট আলফা কাজে না লাগায় আমরা লাগাচ্ছি 180 ডিগ্রি মাইনাস আলফা। তো এখানে আমরা যেটা করব, আমরা এখানে ডিরেক্ট আলফা কাজে লাগাবো না। আমরা করব কি, আমরা যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ করব। ফাইন। এই বিয়োগটা করব কিভাবে? উল্টিয়ে দিয়ে লব্ধি নির্ণয় করব। তো অনেকের এখানে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ডিরেক্ট আলফা কাজে লাগে আবার ডিরেক্ট বিয়োগফলের সূত্র কাজে লাগে করা যাবে কিনা? যাবে। তো আমি মনে করি যদি উল্টিয়ে দিয়ে লব্ধি নির্ণয় করো এই ওয়েটা বেশি প্রেফারেবল, এটাতে ভুল হওয়ার পসিবিলিটি সবচেয়ে কম। তো এই ছিল আমাদের আপেক্ষিক বেগ চেনার উপায় এবং আপেক্ষিক বেগের ম্যাথ সলভ করার প্রসেস। দেন এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে যাব। সো কোশ্চেন নাম্বার 1, 1 নাম্বার কোশ্চেনে কি বলা আছে বাবা দেখো তো।
একজন সাইকেল আরোহী সমতল রাস্তায় কত বেগে চললে লম্বভাবে পড়ন্ত 6 মিটার/সেকেন্ড বেগের বৃষ্টি তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে বলে মনে হবে? এই যে বলছে 45 ডিগ্রি কোণে পড়বে বলে মনে হবে, যেটা মনে হচ্ছে এটা কিন্তু আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। আর বৃষ্টিটা অ্যাকচুয়ালি পড়তেছিল কিভাবে? লম্বভাবে। তো এখানে একটু রিয়েল লাইফের একটা জিনিস তোমাদেরকে ফিল করাই। তোমরা কি খেয়াল করে দেখছো? আচ্ছা, ধরে নাও এটা ছাতা, ঠিক আছে, এটা ছাতা, এই স্টিকটা একটা ছাতা। তো যখন বৃষ্টি খাড়াভাবে পড়ে আর আমিও দাঁড়ায় থাকি, তখন কিন্তু আমি ছাতাটা এরকম স্ট্রেট ধরে থাকি, যেহেতু বৃষ্টিটা লম্বভাবে পড়তেছে। বাতাসের ইফেক্টটা এখানে তুমি অগ্রাহ্য করো, ধরো কোনো বাতাস নাই পৃথিবীতে, দুনিয়ায় কোনো বাতাস নাই, তুমি যেই দুনিয়ায় আসো সেই দুনিয়ায় খালি বৃষ্টি আছে আর তুমি আছো। তো বৃষ্টি খারাপভাবে পড়তেছে, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তুমি তাহলে ছাতাও ধরবা কিভাবে? খারাপ হবে। কিন্তু যদি এরকম হয় তুমি সামনের দিকে হেঁটে যাচ্ছ, তখন কিন্তু তুমি ছাতাটা সামনের দিকে বাঁকায় ধরবা, কারণ তোমার কাছে তখন মনে হবে বৃষ্টিটা সামন থেকে এসে তোমার কাছে পড়তেছে, ঠিক আছে। আর যদি তুমি পিছনের দিকে যাও, তাহলে কিন্তু তুমি ছাতাটা এরকম পিছনের দিকে বাঁকায় ধরবা। কারণ কি? কারণ তখন তোমার কাছে মনে হবে বৃষ্টিটা পিছন থেকে তোমার কাছে বেঁকে এসে পড়তেছে। তো এই হলো রিলেটিভ ভেলোসিটি। বৃষ্টি অ্যাকচুয়ালি পড়তেছিল কিভাবে? লম্বভাবে। কিন্তু তুমি যখন কোনো একটা ভেলোসিটি নিয়ে সামনে আগাচ্ছ, তখন তোমার কাছে বৃষ্টি মনে হচ্ছে সামনের দিকে বেঁকে আসতেছে, কিংবা তুমি যখন কোনো একটা ভেলোসিটি নিয়ে পিছনের দিকে যাচ্ছিলে, তখন বৃষ্টি মনে হচ্ছিল পিছন থেকে বেঁকে আসতেছে। এইভাবে রিলেটিভ ভেলোসিটির কারণে রিয়াল ভেলোসিটিটা আমরা ফিল না করে একটু ডিফারেন্ট একটা ভেলোসিটি ফিল করি। তাই অঙ্কে আসো। একজন সাইকেল আরোহী সমতল রাস্তায় কত বেগে চলবে? আমি ধরে নেই এই হইল সাইকেল আরোহী, ঠিক আছে, এই হইল সাইকেল আরোহী। উনি একটা সমতল রাস্তায় চলতেছে সার্টেন ভেলোসিটি নিয়ে, সেই ভেলোসিটিটা আমরা জানি না, এটা ধরে নিলাম ভিসি। উলম্বভাবে পড়ন্ত বৃষ্টি তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে বলে মনে হবে। তো কথা হলো যেটা, বৃষ্টি অ্যাকচুয়ালি পড়ে কিভাবে? বৃষ্টি অ্যাকচুয়ালি পড়তেছিল কিভাবে? উলম্বভাবে। কত বেগে? 6 মিটার/সেকেন্ড বেগে। কিন্তু সাইকেল আরোহীর কাছে মনে হচ্ছে বৃষ্টিটা পড়তেছে কিভাবে? উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে, ঠিক আছে। এইটা বৃষ্টির রিলেটিভ ভেলোসিটি। আমি কি বুঝাতে পারছি? এটা বৃষ্টির হইল অ্যাকচুয়াল ভেলোসিটি, অ্যাকচুয়াল ভেলোসিটি, আর এটা হলো বৃষ্টির রিলেটিভ ভেলোসিটি। আমি আবারও একটু বলি, বৃষ্টি পড়তেছিল কিভাবে? লম্বভাবে, এটা অ্যাকচুয়াল ভেলোসিটি। কিন্তু সাইকেল আরোহী সমতল রাস্তায় যখন যাচ্ছিল, তখন তার কাছে মনে হচ্ছিল বৃষ্টিটা লম্বভাবে না পড়ে উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে বেঁকে এসে তার গায়ে পড়তেছে। তো এই যে যেটা পড়তেছে বলে মনে হচ্ছে, সেটাই কিন্তু বৃষ্টির রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা, তো এখন এখানে দেখো, সাইকেল আরোহীর বেগ কাজ করে কার উপর? সাইকেল আরোহীর নিজের উপর। বৃষ্টির বেগ কাজ করে কার উপর? বৃষ্টির উপর। কারণ বৃষ্টির বেগের কারণে সাইকেল আরোহীর বেগের কোনো চেঞ্জ হচ্ছে না, কিংবা সাইকেল আরোহীর বেগের কারণে বৃষ্টির বেগের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে দুইটা ডিফারেন্ট বস্তুর উপরে দুইটা ডিফারেন্ট বেগ কাজ করতেছে। তাহলে তুমি এতটুকু শিওর এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট কাজে লাগানো যাবে। এটা গেল নাম্বার 1। আর নাম্বার 2, এখানে সাইকেল আরোহীর কাছে বৃষ্টির বেগ যেটা দেখে মনে হচ্ছে সেটা হলো বৃষ্টির রিলেটিভ ভেলোসিটি, আর বৃষ্টি অ্যাকচুয়ালি যেদিকে পড়তেছিল সেটা হলো বৃষ্টির অ্যাকচুয়াল ভেলোসিটি 6 মিটার/সেকেন্ড। বের করতে বলছে কি সাইকেল আরোহীর বেগটা কত। তো যেমনটা বলতেছিলাম যে আপেক্ষিক বেগের ম্যাথ করার সময় যার সাপেক্ষে বেগ তাকে উল্টায় দিয়ে যোগ করতে হবে। তো আমরা এই চিত্রটাকে এবার একটু রিঅ্যারেঞ্জ করব, এই চিত্রটাকে একটু রিঅ্যারেঞ্জ করব। এখানে তুমি জাস্ট তোমার কমন সেন্স থেকে একটা কথা বলো তো, কোনোদিন কি বৃষ্টির সাপেক্ষে সাইকেলের বেগটা মেজার করা সম্ভব? বৃষ্টি কোনোদিন সাইকেলের বেগ মাপতে পারবে? নেভার এভার। সাইকেল আরোহী বৃষ্টির বেগটা মেজার করতে পারে, বা সাইকেল আরোহী বৃষ্টির বেগের একটা
ডিফারেন্স ফিল করতে পারবে। তাহলে বেগ মাপা হচ্ছে কার সাপেক্ষে? সাইকেল আরোহীর সাপেক্ষে। কার বেগ? বৃষ্টির বেগ। তো যেহেতু সাইকেল আরোহীর সাপেক্ষে বেগ মাপা হচ্ছে, আমরা সাইকেল আরোহীর বেগটাকে এখন উল্টাই দিব। তো উল্টাই দেই আমরা সাইকেল আরোহীর বেগটা। সাইকেল আরোহীর বেগ ছিল ডান দিকে, এখন আমি উল্টাই কোন দিকে দিয়ে দিলাম? বাম দিকে। এইটা হলো সাইকেল আরোহীর বেগ ভিসি। বৃষ্টি অ্যাকচুয়ালি পড়তেছিল কিভাবে? খারাপ ভাবে। এটা ধরে নিলাম ভি আর, যার ভ্যালু দেওয়া আছে 6 মিটার/সেকেন্ড। আর সাইকেল আরোহীর কাছে পড়তেছিল কিভাবে বৃষ্টিটা? মানে সাইকেল আরোহীর কাছে মনে হচ্ছিল বৃষ্টিটা পড়তেছে উলম্বের সাথে 45 ডিগ্রি করে। এখন আমাদের সাইকেল আরোহীর ভেলোসিটিটা বের করতে হবে। তো আমি আবারও বলি, যেহেতু সাইকেল আরোহীর সাপেক্ষে এখানে বৃষ্টির বেগটা মেজার করা হচ্ছিল, এই জন্য সাইকেল আরোহীর বেগটাকে আমরা উল্টাই দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা লব্ধির কনসেপ্ট কাজে লাগাবো। তো এইবার তুমি আমাকে বলো তো, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে ডেফিনেটলি এই কোণটাও কত ডিগ্রি? 45 ডিগ্রি। কারণ সাইকেল আরোহী যাচ্ছিল সমতল রাস্তায়, বৃষ্টি অ্যাকচুয়ালি পড়তেছিল লম্বভাবে। তো সাইকেল আরোহীর বেগ আর বৃষ্টির রিয়েল বেগ এই দুটা পরস্পর লম্ব। আর যে বেগটা ফিল করতেছিল সাইকেল আরোহী, সেটা যদি যে কোনো এক পাশের সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে, তাহলে ডেফিনেটলি আর এক পাশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 45 ডিগ্রি। এখন আমরা কিসের কনসেপ্ট কাজে যাবো? আমরা লব্ধির কনসেপ্ট কাজে লাগাবো। কেন? ওই যে বলছিলাম, যার সাপেক্ষে বেগটাকে উল্টায় দেওয়া শেষ, এখন আর বিয়োগফলের কনসেপ্ট না, এখন লব্ধির কনসেপ্ট কাজে লাগাই আমরা বেসিক্যালি বিয়োগফলটা বের করতেছি। তো লেখো সামান্তরিক সূত্রানুসারে। সামান্তরিক সূত্রানুসারে এটা একটা ভেলোসিটি, এটা একটা ভেলোসিটি, এটা তাদের হলো রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট ভিসি এর সাথে কত কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি কোণ। তাহলে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি ইকুয়াল, এই যে আমরা এই 45 ডিগ্রিটা নিয়ে কাজ করতেছি, এই 45 ডিগ্রিটা। ওকে, তাহলে এই 45 ডিগ্রিটা কার সাথে? সাইকেল আরোহীর বেগ ভিসি এর সাথে, যেন ভিসি নিচে সিঙ্গেল, ভি আর তার সাইন 90 ডিগ্রি হবে উপরে, প্লাস ভি আর তার কজ 90 ডিগ্রি হবে নিচে। কেন 90? কারণ এই পুরো অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এই পুরো অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, যেটা হলো এই দুইটা বেগ বা এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। এখন নেক্সট লাইনে যাও, tan 45 ডিগ্রির মান কত? 1। তো এই 1 এর সাথে যখন এটাকে আড়াআড়ি গুণন করব, তখন পড়ে থাকবে কি? কেবলমাত্র ভিসি। কারণ cos 90 এর মান 0, cos 90 এর মান 0 হওয়ার কারণে এই পোরশনটা কত হয়ে গেল? 0। তাহলে এখান থেকে থাকলো কি? ভিসি। tan 45 এর মান 1, সো 1 এর সাথে ভিসি গুণ করলে কেবলমাত্র ভিসি ইকুয়াল ভি আর sin 90 ডিগ্রি। and the next line is ভিসি equal 6 মিটার/সেকেন্ড। sin 90 ডিগ্রির মান 1 আর ভি অফ রেইন এটা দেওয়া আছে 6 মিটার/সেকেন্ড। 6 আর 1 গুণ করলে আলটিমেটলি সাইকেল আরোহীর ভেলোসিটি কত বের হয়ে গেল? 6 মিটার/সেকেন্ড। দিস ইজ দ্য অ্যান্সার। দ্যাট মিন্স সাইকেল আরোহী যদি 6 মিটার/সেকেন্ড বেগে চলতে শুরু করে, তাহলে 6 মিটার/সেকেন্ড বেগের লম্বভাবে পড়ন্ত বৃষ্টি তার গায়ে 45 ডিগ্রি কোণে এসে পড়তেছে বলে মনে হবে। ফাইন, 1 নম্বর কোশ্চেন শেষ। এবার আসো কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, তো যেমনটা বলতেছিলাম যে আপেক্ষিক বেগের ম্যাথ দেখে তো আগে চিনতে হবে আপেক্ষিক বেগ, তাই না? ওই বৃষ্টি, সাইকেল আরোহী কিংবা কেউ একজন হেঁটে যাচ্ছে, এসব দেখে এত খুশি হওয়ার কিছু নেই যে এটা আপেক্ষিক বেগের ম্যাথ। আগে আমার দেখতে হবে বেগ দুইটা একই বস্তুতে কাজ করতেছে নাকি ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করতেছে। এবার 2 নম্বর কোশ্চেনের সলভ। এইখানে দেখো, কোনো একদিন 30 মিটার/সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি পড়তেছে, পড়ুক। বাতাস 10 মিটার/সেকেন্ড বেগে উত্তর থেকে দক্ষিণ দিকে বইতে শুরু করলো, বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে? তো কোশ্চেন নাম্বার 1, এটা কি রিলেটিভ ভেলোসিটির ম্যাথ নাকি এটা
জেনারেল রেজাল্টেন্টের ম্যাথ। একটু ভাবতে থাকবো, ভাবা শেষ? এখন আমার কথা শোনো। বৃষ্টি পড়তেছে, বাতাস এসে বৃষ্টিকে হিট করতেছে। তার ব্যাপারটা এরকম না? এটাকে যদি তুমি বৃষ্টি চিন্তা করো, বৃষ্টি এসে পড়তেছে, বাতাস এসে সেই বৃষ্টিকে হিট করতেছে। তো বৃষ্টির বেগ কাজ করে কার উপর? বৃষ্টির উপর। এবং বাতাসের বেগটাও এসে যেহেতু বৃষ্টিকে হিট করতেছে, তাহলে বাতাসের বেগটাও কাজ করতেছে কার উপর? বৃষ্টির উপর। তাহলে এখানে বেসিক্যালি দুইটা ভেলোসিটি একই বস্তুতে কাজ করতেছে না? বৃষ্টির বেগও বৃষ্টির উপরে কাজ করতেছে, বাতাস এসেও বৃষ্টির উপরে কাজ করতেছে। তো দুইটা ভেলোসিটি যেহেতু একই বস্তুর উপরে, এখানে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে যাওয়া যাবেই না। এখানে সিম্পলি রেজাল্টেন্ট বের করতে হবে। এন্ড যেহেতু এটা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট না, তার মানে এখানে কাউকে উল্টাই দিয়ে যোগ করা যাবে না, কারণ উল্টাই দিয়ে যোগ করলে তো বিয়োগফল বের হয়ে গেল। আর জেনারেল রেজাল্টেন্ট এটা তো বিয়োগফল নির্ণয় করে না, কেমন? তো এখানে উল্টা উল্টির কোনো কাজ নাই। এখানে স্রেফ যেই সিচুয়েশনে আছে সেই সিচুয়েশনের রেজাল্টেন্টটা বের করলেই আমাদের উত্তর পেয়ে যাবো আমরা। এন্ড এখানে একটু কথা বলি, আমরা খাতায় ভি কাট করার সময় বলছিলাম যে রাইট সাইডে থাকে ইস্ট, লেফট সাইডে ওয়েস্ট, উপরে নর্থ, নিচে সাউথ। তো প্রত্যেকটা জিনিসের তো একটা ব্যতিক্রম আছে। আমি যদি তোমাকে বলি যে উপরে নর্থ, নিচে সাউথ, বাতাস উপর থেকে নিচের দিকে আসতেছে, আবার বৃষ্টি উলম্ব ভাবে পড়তেছে, ব্যাপারটা কেমন হয়ে গেল না? বৃষ্টি লম্ব ভাবে পড়ে কথাটা ঠিক, কিন্তু বাতাস কি আসমান থেকে এসে বৃষ্টিকে হিট করবে? নিশ্চয়ই না। আমরা তো জানি কি দক্ষিণা হাওয়া, উত্তরের হাওয়া, সো বাতাস বেসিক্যালি দক্ষিণ দিক বা উত্তর দিক থেকেই তো আসবে। আমরা এখানে ব্যাপারটা এইভাবে একটু দেখো, চিত্রটা আমরা ওই রকম বাধা ধরা দিক নির্ণয় যেভাবে আঁকাইতে হয় ওইভাবে না আঁকায় আমরা একদম জেনারেলি থিঙ্ক করি যে এইটা বৃষ্টি, বৃষ্টি পড়তেছিল উলম্ব ভাবে, কত বেগে? ভি অফ রেইন এটা দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড। বাতাস উত্তর দিক থেকে এসে বইতে শুরু করে। তো আমি ধরি এই দিকটা হইলো আমার উত্তর, এটা ধরে নিলাম, আর এদিকটা হলো দক্ষিণ। তো বাতাস যেহেতু উত্তর দিক থেকে বইতে শুরু করলো, বাতাস এসে এই বৃষ্টিকে হিট করতেছে। এটা হলো ভি অফ এয়ার, এটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এখন তুমি একদম নর্মালি চিন্তা করো, যদি বাতাস টাতাস না থাকতো বৃষ্টি কিন্তু একদম খারাপ ভাবেই নিচের দিকে পড়তো, কিন্তু বাতাস এসে যেহেতু বৃষ্টিকে হিট করতেছে, বৃষ্টিটা কি আর খারাপ ভাবে নিচের দিকে পড়বে? অবশ্যই না, বৃষ্টিটা একটু বেঁকে যাবে। আর বৃষ্টিটা যতটুকু বাঁকবে, কোনো একজন আরোহীকে কিন্তু ঠিক সেই অ্যাঙ্গেলেই ছাতা ধরতে হবে, রাইট? বৃষ্টিটা যতটুকু বাঁকবে আরোহীকে ঠিক সেইভাবেই ছাতা ধরতে হবে। সো কোশ্চেন এটাই যে বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে। আমরা এবার একটু কাজ করি, এটাকে একটু বাড়াই দিলাম, ধীরে অ্যাডজাস্ট করে দিলাম, কেমন? এবার এইটা 10 মিটার পার সেকেন্ড হওয়া যে কথা, এটাও VA ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড হওয়া কিন্তু সেম কথা। আর আমরা ধরে নেই এটা যদি উলম্ব হয়, তাহলে আমি উলম্বটা এখানে মেজার করতে পারি না, উলম্বটা কিন্তু আমি এখানেও মেজার করতে পারি। তাহলে উলম্বের সাথে কত কোণ করতেছে এইটা বের করা মানে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা বের করা, ঠিক আছে? উলম্বের সাথে এই অ্যাঙ্গেলটা বের করা মানে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা বের করা। কথা বোঝা গেছে? তো এখন আমি জেনারেল লব্ধির কনসেপ্ট খাটাবো সামান্তরিক সূত্র অনুসারে। থিটা ইকুয়াল tan ইনভার্স। তো এইবার থিটাটা আমি কার সাথে ধরে নিয়েছি? VR এর সাথে। তাহলে VR নিচে সিঙ্গেল, আর হচ্ছে কি VA, তার সাইন 90 ডিগ্রি হবে উপরে, প্লাস VA তার cos 90 ডিগ্রি হবে নিচে। কারণ এই পুরো অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। আমরা যেই দুইটা ভেক্টর বা যে দুইটা বেগ নিয়ে কাজ করতেছি তাদের মধ্যবর্তী টোটাল কোণটা কিন্তু 90 ডিগ্রি।
সো দেন tan ইনভার্স sin 90 ডিগ্রির মান 1, তাহলে উপরে শুধু VA ওই ভেলোসিটিটা থাকবে। cos 90 এর মান 0, তাহলে নিচে শুধু রেইনের ভেলোসিটিটা থাকবে 30। আলটিমেটলি এখান থেকে থিটার মানটা বের হয়ে যাবে। তো থিটার মান কত, একটু ক্যালকুলেটর ইউজ করি আমরা। tan ইনভার্স 10 ভাগ 30 আসবে 18.43 ডিগ্রি। 18.43 ডিগ্রি। এবং লাস্টে গিয়ে যেটা বলে দিতে হবে, দেখো আমি একটু আগেই বলছি যে থিটা এইটা মেজার করা মানে বেসিক্যালি এইটা। সো এটা কার সাথে কোণ? এটা কিন্তু উলম্বের সাথে কোণ। অর্থাৎ উলম্বের সাথে 18.43 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এই ম্যাথ থেকে কিন্তু আমাদের একটা জিনিস শেখার আছে, সেটা কি, যে অঙ্ক দেখেই লাভ দিয়ে আপেক্ষিক বেগের ম্যাথ চিন্তা করে উল্টায় দিয়ে লব্ধি নির্ণয় করা যাবে না। আগে তোমার বুঝতে হবে আপেক্ষিক বেগ কিনা। আপেক্ষিক বেগ হলে উল্টায় দিয়ে লব্ধি বের করব, আর যদি আপেক্ষিক বেগ না হয় তাহলে এরকম জেনারেল যে সিচুয়েশনে আছে সেই সিচুয়েশনের সামান্তরিক সূত্র দিয়ে লব্ধি নির্ণয়ের কাজ করব। কেমন? ব্যাস, তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেনও শেষ। দেন কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর কোশ্চেনে কি বলা আছে, একটি জাহাজ 40 কিলোমিটার পার আওয়ার বেগে নর্থের দিকে যাচ্ছে, উত্তরের দিকে, এবং অপর একটি জাহাজ 30 কিলোমিটার পার আওয়ার বেগে ওয়েস্ট মানে পশ্চিমের দিকে যাচ্ছে। প্রথম জাহাজের নিকট দ্বিতীয় জাহাজের বেগের মান দিকে। এটা ডেফিনেটলি রিলেটিভ ভেলোসিটির ম্যাথ। কেন? প্রথম জাহাজ তার বেগ ওর উপরেই কাজ করতেছে, দ্বিতীয় জাহাজের বেগ দ্বিতীয় জাহাজের উপরেই কাজ করতেছে। এমন তো না যে প্রথম জাহাজ এসে দ্বিতীয় জাহাজের সাথে সংঘর্ষ লেগে গেল, এরকম হইছে? তাহলে তো জাহাজ ভাঙচুর হয়ে যাবে। তো এখানে যেহেতু দুইটা ইন্ডিভিজুয়াল বেগ দুইটা ইন্ডিভিজুয়াল বস্তুর উপরে ক্রিয়া করতেছে, তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট খাটানো যাবে। এন্ড এখানে বলছে প্রথম জাহাজের নিকট দ্বিতীয় জাহাজের বেগের মান এবং দিক, তার মানে দ্বিতীয় জাহাজের বেগটা মেজার করবে কে? প্রথম জাহাজ। তো এখানে কার সাপেক্ষে তাহলে রিলেটিভ ভেলোসিটি মেজার করা হচ্ছে? প্রথম জাহাজের সাপেক্ষে। তো সলভে আসি। এটা যেহেতু বৃষ্টির কাহিনী না, তো এইখানে আমরা দিক কিন্তু আমাদের দিক নির্ণয়ের যে বেসিক প্রসিডিউর সেইভাবে আমরা আঁকাম। দিক নির্ণয়ের বেসিক প্রসিডিউরে কি বলা ছিল, এই রাইট সাইডটা হবে আমাদের জন্য ইস্ট বা পূর্ব, লেফট সাইড আমাদের জন্য ওয়েস্ট বা পশ্চিম, উপরটা আমাদের জন্য নর্থ বা উত্তর, আর নিচেরটা আমাদের জন্য সাউথ বা দক্ষিণ। দেন এবার আমরা ম্যাথটাকে একটু এই দিকের মধ্যে প্রেজেন্ট করব। একটা জাহাজ 40 কিলোমিটার পার আওয়ার বেগে কোন দিকে যাচ্ছিল? নর্থের দিকে মানে উত্তরের দিকে। আমি ধরে নিলাম এই সেই পয়েন্ট যেখান থেকে জাহাজটা যাচ্ছিল উত্তরের দিকে। এই তো জাহাজটা যাচ্ছিল উত্তরের দিকে। তো এটা একটা জাহাজ বলি V1, এর ভেলোসিটি কত দেওয়া আছে? 40 কিলোমিটার পার আওয়ার। এবং অপর একটি জাহাজ 30 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিমের দিকে যাচ্ছিল। এটা পশ্চিম, এদিকে আর একটা জাহাজ যাচ্ছিল এটা যদি হয় সেকেন্ড জাহাজ, তাহলে সেকেন্ড জাহাজের ভেলোসিটি V2 দেওয়া আছে 30 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে প্রথম জাহাজের নিকট দ্বিতীয় জাহাজের বেগের মান ও দিক। কার নিকট? প্রথমটার নিকট। সো আমার রিলেটিভ ভেলোসিটি এখানে মাপতে হবে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির। এটা একটু মার্ক করে দিই যে প্রথম জাহাজের নিকট। সো এইটাই হলো আমার এখানে সাপেক্ষ বা রেফারেন্স ফ্রেম। আর আমরা নিশ্চয়ই বলছি যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ করতে হবে। আর এখানে বিয়োগটা করব কিভাবে? উল্টায় দিয়ে যোগ করব।
তো যেহেতু প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগ মেজার করতে চাচ্ছি, প্রথম জাহাজের বেগটা যেদিকে ছিল সেদিক থেকে উল্টায় দেব। তাহলে উল্টায় যদি দেই, এখন প্রথম জাহাজের বেগটা কোন দিকে হয়ে যাবে? ঠিক দক্ষিণ দিকে হয়ে যাবে। এই দিকে এখন আমার V1 40 km/h। এখন এই V1 আর V2 এর রেজাল্টেন্ট যেটা হবে সেইটাই বেসিক্যালি মনে হবে প্রথম জাহাজের নিকট দ্বিতীয় জাহাজের বেগের মান এবং দিক। তো এবার আমরা উপরেরটা চিন্তা বাদ দিয়ে দিই। এবারে যে V1 কে উল্টাই দিলাম, এই V1 আর V2 এদের দুইজনের রেজাল্টেন্টটা বের করব। তাহলে আমরা রেজাল্টেন্ট বের করার ক্ষেত্রে দেখো এইখানে কিন্তু আলফা এর মানটা আমাদের জানা। আলফা এর মানটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর যেহেতু এখানে শুধু দ্বিতীয় জাহাজের বেগের মান চাই নাই, বেগের দিকও চাইছে, তাহলে আমরা দিকটা মেজার করে নেব দ্বিতীয় জাহাজের সাথে থিটা কোণ বা পশ্চিম দিকের সাথে। এবার তাহলে দেখো সামান্তরিক সূত্র ইউজ করি। সামান্তরিক সূত্র অনুসারে উপরের ভেলোসিটিটা কিন্তু এখন চিন্তা করতেছি না, কারণ উল্টায় দিয়ে এখন V1 এটা। তো এই V1 আর V2 এর মধ্যে এখন রেজাল্টেন্ট বা লব্ধি নিয়ে আমরা চিন্তা করতেছি। তো সামান্তরিক সূত্র অনুসারে রেজাল্টেন্টটা যদি হয় V, তাহলে আমরা V এর মান বের করতে পারি √V1 স্কয়ার প্লাস V2 স্কয়ার। কেন? দুইটা ভেলোসিটি বা দুইটা ভেক্টর যেহেতু পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাহলে লব্ধি কি? √ প্রথমটার স্কয়ার প্লাস দ্বিতীয়টার স্কয়ার। তো মান যদি বসাই দিই √40 স্কয়ার প্লাস 30 স্কয়ার, 40 কে স্কয়ার করলে 1600, 30 কে স্কয়ার করলে 900, 1600 আর 900 কত? 2500। 2500 কে রুট করলে আলটিমেটলি বেগের মানটা বের হবে 50 মিটার/সেকেন্ড। ক্যালকুলেশন করো, 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার। সো এটা হলো আমার প্রথম জাহাজের নিকট দ্বিতীয় জাহাজের বেগের মান। প্রথম জাহাজের নিকট দ্বিতীয় জাহাজের বেগের মান। এখন আসো বেগের দিকটা আমরা বের করব। আবার এই যে থিটা ধরে নিছি আমরা পশ্চিম দিকের সাথে, থিটা ইকুয়াল tan ইনভার্স কার সাথে? থিটা V2 এর সাথে। তাহলে V2 নিচে সিঙ্গেল, V1 এর sin 90 ডিগ্রি হবে উপরে, প্লাস V1 এর cos 90 ডিগ্রি হবে নিচে। দেন tan ইনভার্স থেকে গেল, V1 এর মান কত? 40, সেটা উপরে, কারণ sin 90 এর মান 1, নিচে cos 90 এর মান 0, V1 থাকবে না, নিচে সিম্পলি V2 এর মানটা বসাই দেব 30। তো এখান থেকে কিন্তু থিটা এর মানটাও চলে আসবে, tan ইনভার্স 40/30। এটা আসে 53.13 ডিগ্রি, 53.13 ডিগ্রি। এবং এই অ্যাঙ্গেলটা কার সাথে আমরা মেজার করছি? পশ্চিম দিকের সাথে। আলটিমেটলি তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব? অর্থাৎ প্রথম জাহাজের নিকট মনে হবে, প্রথম জাহাজের নিকট মনে হবে দ্বিতীয় জাহাজটি পশ্চিমের সাথে, কারণ এই যে থিটাটা এটা পশ্চিম দিকের সাথে, পশ্চিমের সাথে 53.13 ডিগ্রি কোণে 50 মিটার/সেকেন্ড বেগে চলছে। ব্যাস, এই ছিল আমার কোশ্চেন নাম্বার 3। এটাও আমরা পেয়ে গেছি। দেন ফাইনালি কোশ্চেন নাম্বার 4, এটা করলে
মোটামুটি আমরা একটা ধারণা গ্রো করতে পারবো যে আপেক্ষিক বেগের ম্যাথ গুলা কিভাবে আসলে করতে হয়। আমরা আরো ম্যাথ করব, তো এই 4টা কোশ্চেন সলভ করলে মানে তোমার মধ্যে একটা ভালো একটা ধারণা, একটা গ্রোথ চলে আসবে আপেক্ষিক বেগের ম্যাথ। সো দ্য লাস্ট কোশ্চেন, মানে এখানকার লেখা লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, যেটা বইয়ের 13-14 সালে আসছে, এটার সলভার। কোশ্চেনটা কি? 7 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ির জানালা হতে 40 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে কোন দিকে ছুড়লে বলটি লম্বভাবে নিক্ষিপ্ত বলে মনে হবে? তাহলে এই যে লম্বভাবে নিক্ষিপ্ত বলে মনে হবে, এটাই কি আপেক্ষিক বেগ না? কারণ যেটা মনে হয় সেটা হলো আপেক্ষিক বেগ। আর এখানে সিম্পল সেন্স, এটা যে আপেক্ষিক বেগের ম্যাথ সেটা তো তুমি দেখেই বুঝতে পারতেছো, কারণ গাড়ির বেগ কাজ করবে গাড়ির উপরে, আর যে বলটা ছুঁড়ে মারা হয়েছে সেই বলের বেগটা কাজ করবে বলের উপরে। সো দুইটা বেগ দুইটা ইন্ডিভিজুয়াল বস্তুর উপরে ক্রিয়া করতেছে, ডেফিনেটলি এটা আপেক্ষিক বেগের ম্যাথ। তো এবার আমরা একটু সলভ করি। আমরা ধরে নেই এই হলো সে গাড়িটা, যে গাড়িটা যাচ্ছে। গাড়িটা কত বেগে যাচ্ছে? 7 মিটার পার সেকেন্ড। সো এটা আমি ধরে নিলাম ভিসি, যেটা দেওয়া আছে 7 মিটার পার সেকেন্ড। আর এই গাড়ির জানালা থেকে 40 মিটার পার সেকেন্ড বেগের একটি বলকে কোন দিকে ছুড়লে বলটি লম্বভাবে নিক্ষিপ্ত বলে মনে হবে? আমার কথা হলো, যেটা তুমি একটু চিন্তা করো তো, আমি যদি বল এই দিকে ছুড়ে মারি, তাহলে গাড়ি যাচ্ছে, বল এইদিকে ছুটছে, গাড়ির কাছে মনে হবে না বলটা আরো বাম দিকে বেঁকে যাচ্ছে? কথা বুঝো, আমি ধরো বলটা এই দিকে ছুড়ে মারলাম, গাড়িটা যাচ্ছে এই দিকে, তাহলে গাড়ি যত যাচ্ছে গাড়ির কাছে ততই মনে হবে না বলটা আরো বাম দিকে বেঁকে যাচ্ছে? তখন কি লম্বভাবে নিক্ষিপ্ত বলে মনে হবে? কোনো চান্স নাই। কিন্তু আমি যদি এই দিকে কোনো একদিকে বলটা ছুড়ে মারতাম আর গাড়িটা যদি যাইতো, তাহলে গাড়ি যত যাইতো, গাড়ি যাওয়ার সাথে সাথে বলটাকেও মনে হইতো কোনো একটা সময় লম্বভাবে নিক্ষিপ্ত হচ্ছে। তাহলে তুমি এতটুকু কনফার্ম যে বলটাকে এই দিকে কোনো একদিকে ছুঁড়ে মারতে হবে, এটা হলো বলের বেগ ভিবি, যেটা দেওয়া আছে 14 মিটার পার সেকেন্ড। আর তখনই কিন্তু আমার কাছে বলটা লম্বভাবে নিক্ষিপ্ত বলে মনে হবে। এটি কিন্তু হবে আমার বলের জন্য রিলেটিভ ভেলোসিটি। কথা কি বুঝছো? সেই যে আমি লম্বভাবে নিক্ষিপ্ত বলে যে মনে হবে, যেটা দেখা যাবে, সেটাই কিন্তু রিলেটিভ ভেলোসিটি। আর এটা কখন লম্বভাবে নিক্ষিপ্ত বলে মনে হবে? যখন বলটা এদিকে নিক্ষেপ করা হচ্ছে। এখন যেহেতু আমরা গাড়ির সাপেক্ষে বলের বেগটা মেজার করতে চাচ্ছি, কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে বলের বেগটা, তাহলে গাড়ির বেগটাকে উল্টায় দিতে হবে। তো গাড়ির বেগটা ছিল ডান দিকে, এখন আমি উল্টায় গাড়ির বেগটা দিয়ে দিব কোন দিকে? বাম দিকে। এইটা এখন আমার ভিসি 7 মিটার পার সেকেন্ড। এখন আমি যেটা করব, এই গাড়ির বেগ আর এই বলের বেগের যে লব্ধিটা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার নিক্ষিপ্ত বলে যেটা মনে হবে সেই বেগের মানটা এবং সেই বেগের দিকটা। তো এবার তুমি এই দিকের চিন্তাটা বাদ দিয়ে দাও, এইটা বাদ, এটা আউট অফ মাইন্ড বাট নট আউট অফ সাইট। আউট অফ মাইন্ড বাট নট আউট অফ সাইট, মানে এটা লেখা থাকবে, এটা দেখতে হবে, এটা দেখে দেখে আমরা কাজ করব, কিন্তু এটা আপাতত চিন্তা বাদ দিয়ে দাও। তোমার এখন চিন্তা হবে এই যে উল্টায় দেওয়ার পরে গাড়ির ভেলোসিটি 7 মিটার পার সেকেন্ড এইটা, এবং এই যে বলটা নিক্ষেপ করা হয়েছিল 14 মিটার পার সেকেন্ড থেকে, এইটা, এই দুইজনের এখন আমরা লব্ধি বের করা নিয়ে কাজ করব। তো তুমি এইবার একটু খেয়াল করো তো, এই যে রেজাল্টেন্ট বা লব্ধিটা, এটা গাড়ির বেগের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি। এবং যেটাকে আমি কি হিসেবে ধরতে পারি? থিটা হিসেবে। আর এই যে অ্যাঙ্গেলটা, এটাই কিন্তু গাড়ির বেগ এবং বলের বেগের, মানে গাড়ির উল্টানোর পরে যে বেগটা, সেই বেগ এবং বলের বেগের মধ্যবর্তী কোণ আলফা। তো তাহলে সামান্তরিক সূত্র খাটাও।
সামান্তরিক সূত্র অনুসারে। এই যে লব্ধি থিটা বা 90 ডিগ্রি উৎপন্ন করছে কার সাথে? গাড়ির সাথে না? তাহলে আমি বলতে পারি tan 90 ডিগ্রি ইকুয়াল ভিসি নিচে সিঙ্গেল, ভিবি তার সাইন আলফা উপরে প্লাস ভিবি তার কজ আলফা নিচে। tan 90 ডিগ্রি মানে কি? সামথিং বাই 0, আমরা জেনারেলি 1/0 ধরেই কাজ করি, ইকুয়াল ভিবি সাইন আলফা বাই ভিসি প্লাস ভিবি কজ আলফা। দেন একটু আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণন করলে ভিসি প্লাস ভিবি কজ আলফা ইকুয়াল হবে 0। সো এখান থেকে কিন্তু আমরা আলফা ইকুয়াল টু বলতে পারি কজ ইনভার্স মাইনাস ভিসি বাই ভিবি। সো কজ ইনভার্স minus 7/14, ultimately cos inverse minus half। আর আমরা সবাই জানি cos inverse minus half মানে আলফা এখানে বেসিক্যালি 120 ডিগ্রি। এখানে আসো, এই যে আলফা 120 ডিগ্রি বের হলো, এটা কি গাড়ির বেগ আর বলের বেগের মধ্যবর্তী কোণ? না, এটা হলো গাড়ি উল্টানোর পরে যে বেগটা তার বেগ এবং বলের বেগের মধ্যবর্তী কোণ। তাহলে আমি যদি গাড়ির অ্যাকচুয়াল বেগ এবং বলের বেগ মানে গাড়িটার থেকে বলটা কত গুণে ছুটতে হবে সেটা বের করতে চাই, তার মানে কি এই অ্যাঙ্গেলটা আমার বের করতে হবে না আলফা ড্যাশ। তো আলফা ড্যাশ বের করব কিভাবে? টোটাল 180 ডিগ্রি থেকে আলফাটাকে বাদ দেব, বুঝছো? তো এই আলফাটা কিন্তু তাহলে গাড়িটা যে বেগে ছুটতে শুরু করছিল মানে গাড়ির যে রিয়েল বেগ তার সাথে বলটাকে কত কোণে ছুড়ে মারবো এইটা না। তো তাহলে আমরা একটু লিখি, সুতরাং গাড়ির সাথে বলটিকে ছুঁড়ে মারতে হবে আলফা ড্যাশ ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল 60 ডিগ্রি কোণে। কারণ আলফা এর মান বের করছে 120, 180 থেকে 60 120 বিয়োগ করলে কত হবে? 60। ওকে, তো এই হলো আমার 1 নাম্বার অংশের অ্যান্সার, ফার্স্ট পোরশনটার অ্যান্সার যে 40 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে কোন দিকে ছুঁড়ে মারলে, এই যে কোন দিকে, তাহলে গাড়ির সাথে 60 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে বলটি লম্বভাবে নিক্ষিপ্ত বলে মনে হবে। দেন আরেকটু বাদ আছে কিন্তু, গাড়ির সাপেক্ষে বলের বেগ কত? কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে বলের বেগ। তো এবার খুবই ইজি জিনিস, এটা তুমি এখন খুব সুন্দর করে বের করতে পারবা। তো যেহেতু গাড়ির সাপেক্ষে বলের বেগ, গাড়িতে কিন্তু উল্টাই দিছি, বল বলের মতোই আছে, এখন উল্টায় দেওয়ার পর যে গাড়ি আর বলের যে লব্ধি এটাই হলো গাড়ির সাপেক্ষে বলের বেগের মান। তো এখন দেখো তুমি ভিসি এর মান জানো, ভিবি এর মান জানো, আলফা বের করলে 120 ডিগ্রি, তাহলে তুমি রিলেটিভ ভেলোসিটি বের করতে পারবা না? সুন্দর করে লেখো, আমরা পাই গাড়ির সাপেক্ষে বলের রিলেটিভ ভেলোসিটি ইকুয়াল রুট ওভার ভিসি স্কয়ার প্লাস ভিবি স্কয়ার প্লাস 2 ইন্টু ভিসি ইন্টু ভিবি ইন্টু কস আলফা। সবগুলো মান জানা আছে, এখান থেকে তুমি ক্যালকুলেশন করে নেবা। ভিসি এর মান হলো 7, ভিবি এর মান হলো 14, আর আলফা এর মান বের করছি 120 ডিগ্রি। কেমন? ফাইন। সো এই ছিল আমার আপেক্ষিক বেগের কিছু ম্যাথ, ঠিক আছে? দেন এরপরে আমরা আপেক্ষিক বেগের আরো কিছু জটিল প্রবলেমের দিকে যাবো গো। চলো, আচ্ছা
তো আমরা তো মোটামুটি 4টা ম্যাথ সলভ করছি আপেক্ষিক বেগ ওরিয়েন্টেড। আপেক্ষিক বেগের যে প্রথম টাইপটা, সেই প্রথম টাইপ থেকে 4টা ম্যাথ সলভ করছি, এখানে আরো 3টা ম্যাথ, 5, 6, 7। এবং একটু বলে রাখি, এই যে 7 নাম্বার ম্যাথটা, এটা কয়েকটা বোর্ডে আসছে এবং এই ম্যাথটা আগের ম্যাথগুলোর থেকে একটু ডিফারেন্ট। ডিফারেন্সটা কোথায়? আগের ম্যাথগুলোতে আমরা সব আনুভূমিক হিসেব নিকেশ করছিলাম, বাট এই ম্যাথটাতে আমরা আপেক্ষিক বেগ মেজার করব, কিন্তু সেটা হেলানো তলে, মানে পাহাড়ে ওঠার ক্ষেত্রে। তো মোটামুটি আমরা যদি এই 7টা ম্যাথ সলভ করি, তাহলে আপেক্ষিক বেগের যে প্রথম টাইপটা, এই প্রথম টাইপ সম্পর্কে কোনো প্রবলেম থাকবে না। দেন আমরা কিন্তু বৃষ্টি এবং গাড়ির কাজ ভেদা সংক্রান্ত প্রবলেমে যাব। আচ্ছা ফাইন, তাহলে আসো আমরা এবার একটু 5 নম্বর প্রবলেমের সলিউশনে যাই। 5 নম্বর প্রবলেমটা একটু খেয়াল করে দেখো। বলা আছে কি, 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ি চালক 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রাককে উত্তরে চলতে দেখলো। মাইন্ড ইট, তো এখানে উত্তরে চলতে দেখলো। তো আমি কিন্তু আপেক্ষিক বেগ চেনার যে উপায়, সেখানে বলে আসছিলাম, যেটা দেখা যায় বা যেটা দেখা হয় সেটাই কিন্তু আপেক্ষিক বেগ। তাহলে এখানে ট্রাককে যে বেগে চলতে দেখছে 40√3 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু ট্রাকের আপেক্ষিক বেগ। বের করতে বলছে কি ট্রাকের প্রকৃত বেগ। আর আমি ভেক্টরের কোনো একটা লেকচারে বলছিলাম যে বেগ ভেক্টর রাশি। তো কোথাও যদি শুধু বেগ বের করতে বলে, দ্যাট মিন্স ওর ভিতরে বেগের মান আছে, বেগের দিক আছে। তো আমাদের কাজ তাহলে কি হবে? ট্রাকের প্রকৃত বেগের মান বের করা এবং দিক বের করা। তো এবার আসো আমরা তাহলে একটু চিত্র আঁকাই। খাতায় দিক আঁকানোর কনসেপ্টটা যেন কি, রাইট সাইডে ইস্ট, লেফট সাইডে ওয়েস্ট, উপরে নর্থ, নিচে সাউথ। দেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ি। তাহলে গাড়িটা কোন দিকে চলতেছিল? পূর্ব দিকে। আমরা একটু দেখাই দেই যে পূর্ব দিকে একটা গাড়ি চলতেছিল। তো এই গাড়ির বেগটাকে ধরো আমি নাম দিলাম ভিসি এবং এর মান দেওয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার। এখন কথা হলো যেটা, যে ট্রাকটাকে চলতে দেখছে কোন দিকে? উত্তর দিকে। কত বেগে? 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে। তো আমার কথা হলো যে একটু খেয়াল করো তো, এরকম একটা ম্যাথ এর আগেও আমি বুঝাইছি, যে ট্রাকটা যদি এই দিকে কোনো দিকে যাত্রা শুরু করে আর গাড়িটা যদি পূর্ব দিকে যায়, তাহলে গাড়ি ধীরে ধীরে যত যাবে, ট্রাকটাকে সে ধীরে ধীরে আরো পিছনের দিকে হেলে যেতে দেখবে না? গাড়ি যাচ্ছে, তার সাথে ট্রাকটাকে সে আরো পিছনের দিকে হেলে যেতে দেখবে। কিন্তু আমার দেখতে হবে কোন দিকে? ট্রাকটাকে উত্তর দিকে। সো নো ডাউট, ট্রাকটাকে যদি এদিকে যেতে দেওয়া হয়, মানে ট্রাকের প্রকৃত বেগটা যদি এদিকে হয়, তখন গাড়ি যাওয়ার সাথে সাথে কোনো একটা সময় সে ট্রাকটাকে কোন দিকে যেতে দেখবে? উত্তর দিকে। আই রিপিট, ট্রাকের বেগটা যদি এই দিকে কোনো দিকে হয়, তাহলে গাড়ি যাওয়ার সাথে সাথে কোনো একটা সময় সে ট্রাকের বেগটাকে কোন দিকে দেখবে? উত্তর দিকে। ফাইন, দ্যাট মিন্স ট্রাকের যে অ্যাকচুয়াল ভেলোসিটি ভিটি, এটা কিন্তু এইটা। আর ট্রাকটাকে যেতে দেখা হয়েছে কোন দিকে? উত্তর দিকে। সো এইটাই কিন্তু রিলেটিভ ভেলোসিটি অফ ট্রাক, দ্যাট মিন্স আরভিটি। কথা ক্লিয়ার? যেদিকে দেখা হয় সেটা কি প্রকৃত বেগ? নিশ্চয়ই না, সেটা আপেক্ষিক বেগ। সো এই যে উত্তর দিকে দেখা হচ্ছে, এটা ট্রাকের রিলেটিভ ভেলোসিটি, এবং এই রিলেটিভ ভেলোসিটির মানটা কত দেওয়া আছে? 40√3 কিলোমিটার পার আওয়ার। তো এইখানে দেখো, গাড়ির বেগটা দেওয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার, ট্রাকের রিলেটিভ ভেলোসিটিটা দেওয়া আছে, বের করতে বলছে ট্রাকের প্রকৃত বেগ। আর আমাদের কনসেপ্ট কি বলে? যদি আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি বের করতে হয়, তাহলে যার সাপেক্ষে বেগ তাকে উল্টাই দিতে হবে। বাট এখানে এখানে কি রিলেটিভ ভেলোসিটি বের করতে বলছে? তত না। এখানে রিলেটিভ ভেলোসিটিটা দেওয়া আছে, রিয়েল বেগ বা প্রকৃত বেগটা বের করতে বলছে। সো এখানে যেহেতু রিলেটিভ ভেলোসিটি বের করার কোনো কাজ নাই, তো এখানে আমরা কাউকে উল্টাবো না। জেনারেলি আমরা লব্ধি বের করব, এই লব্ধিটাই হবে আমাদের ট্রাকের প্রকৃত বেগ। ঠিক আছে? সো এই জন্যই আমি আপেক্ষিক বেগের ম্যাথ করার আগে বলছিলাম যে ম্যাথ দেখেই
খুশি হওয়া যাবে না যে আপেক্ষিক বেগের ম্যাথ উল্টায় দাও লব্ধি বের করো। ম্যাথ দেখে আগে বুঝতে হবে তোমার কাছে কোন বেগটা চাচ্ছে। যেমন এইখানেই আমি আবারও বলি, এইখানে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগটা কিন্তু দেওয়া আছে, চাচ্ছে প্রকৃত বেগ। তো যখন প্রকৃত বেগ চাচ্ছে তখন কিন্তু বেগকে উল্টায় দেওয়ার কোনো কিচ্ছা কাহিনী নাই। স্রেফ রিলেটিভ ভেলোসিটি আর গাড়ির বেগের যে লব্ধিটা সেটাই হবে ট্রাকের প্রকৃত বেগ। সো আমরা এবার নর্মাল লব্ধির কনসেপ্ট ইউজ করি। এখানে দেখো তো রিলেটিভ ভেলোসিটি আর গাড়ির বেগ তার মধ্যবর্তী কোণ আলফা কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর আমরা ধরে নেই ট্রাকের বেগটা গাড়ির বেগের সাথে থিটা। তো এবার আমার কাজ হইল ট্রাকের বেগ ভিটি বের করা এবং ট্রাকের বেগের দিকটা, দ্যাট মিনস থিটাটা নির্ণয় করা। সো আমরা এবার একটু লিখি সামান্তরিক সূত্র অনুসারে। ফার্স্ট অফ অল আমরা ট্রাকের বেগের মানটা বের করতে যাচ্ছি ভিটি। এখানে ভিসি এবং রিলেটিভ বেগ অফ ট্রাক এই দুটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আর দুটা ভেক্টর বা দুটা বেগ যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে তাদের লব্ধি বের করার কনসেপ্টটা কি, রুট ওভার প্রথমটার স্কয়ার প্লাস রিলেটিভ ভেলোসিটি অফ ট্রাক তার উপরে স্কয়ার। মানগুলো বসাই দিই, রুট ওভার 40 স্কয়ার প্লাস 40 রুট 3 তার উপরে স্কয়ার। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে ট্রাকের ভেলোসিটিটা বের হয়ে আসবে 80 কিলোমিটার পার আওয়ার। ক্যালকুলেটর ইউজ করো, মান পেয়ে যাওয়া 40 স্কয়ার প্লাস 40 রুট 3 তার উপরে স্কয়ার। ওকে, 40 রুট 3 তার উপরে স্কয়ার, পুরোটাকে আবার রুট করতে হবে। ওকে ফাইন। তাহলে এইখানে ট্রাকের রিয়াল বেগটা কত বের হইলো, 80 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার বের হইলো, যেটা হলো ট্রাকের বেগের মান। এবার আমরা ট্রাকের বেগের দিকটা বের করতে চাই। তো দেখো ট্রাকের বেগের দিক থিটা, এটা কার সাথে ধরে নিছি, গাড়ির বেগের সাথে। তাহলে আবার এখানে আমরা সামান্তরিক সূত্র দিয়ে লব্ধির দিক নির্ণয়ের কনসেপ্টটা যদি কাজে লাগাই তাহলে থিটা ইকুয়াল tan ইনভার্স, থিটাটা যেহেতু ভিসি এর সাথে, ভিসি নিচে সিঙ্গেল, রিলেটিভ ভেলোসিটি অফ ট্রাক তার সাইন 90 ডিগ্রি উপরে প্লাস রিলেটিভ ভেলোসিটি অফ ট্রাক তার cos 90 ডিগ্রি নিচে। sin 90 এর মান 1, cos 90 এর মান 0। সো আলটিমেটলি তাহলে থাকতেছে কি, tan ইনভার্স উপরে শুধুমাত্র রিলেটিভ ভেলোসিটি অফ ট্রাক বাই নিচে ভেলোসিটি অফ গাড়ি। তো এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স মান বসায় দাও, রিলেটিভ ভেলোসিটি অফ ট্রাক কত 40 রুট 3 আর গাড়ির ভেলোসিটি 40, কাটাকাটি গেলে এখান থেকে থাকবে কেবলমাত্র রুট 3 আর tan ইনভার্স রুট 3। সো থিটার মান 60 ডিগ্রি, অর্থাৎ ট্রাকটা গাড়ির সাথে কত কোণে যাত্রা শুরু করছিল, 60 ডিগ্রি কোণে। আই রিপিট, তাহলে ট্রাকের বেগের মান 80 কিলোমিটার পার আওয়ার এবং ট্রাকের বেগের যে দিক থিটা সেটা কার সাথে, গাড়ির সাথে কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে। ফাইন, তো আমাদের এই কোশ্চেনটা শেষ, ব্যাস, এটা নিয়ে কোনো কথা নাই। দেন এবার আসো কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর কোশ্চেনে আমাদের দেখে মনে হতে পারে এটা নদী নৌকার ম্যাথ, বাট এটা কিন্তু নদী নৌকার ম্যাথ না। নদী নৌকা লেখা থাকলেই যে সেটা নদী নৌকার ম্যাথ হয় এরকম কোনো কথা নেই। আমরা একটু সলভটা দেখে নেব এখন। বলছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহমান একটি নদীতে নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার, বৃষ্টি 36 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্বভাবে পড়ছে। বৃষ্টি হতে বাঁচতে একজন লোককে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। তো ফার্স্ট অফ অল আমি একটু বলি, এইখানে ভেলোসিটি গুলো দেখো সবগুলাই কিন্তু একই এককে আছে, কিলোমিটার পার আওয়ার এককে। তো এখানে ভেলোসিটি গুলাকে একক চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই।
যদি এরকমটা হইতো যে দুইটা একটা এককে আছে আর একটা ডিফারেন্ট এককে আছে, তখন আমরা যে কোনো একটা এককে ভেলোসিটি গুলাকে নিয়ে আসতাম। তো এখানে সবই যেহেতু কিলোমিটার পার আওয়ারে আসছে, ভেলোসিটির একক চেঞ্জ করার কোনো দরকার নেই, যা আছে আমরা তাই দিয়ে ম্যাথ করব। তো এই ম্যাথটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে করব। একবার আমরা স্রোতের অনুকূলের হিসাব করব, দেন আমরা স্রোতের প্রতিকূলের হিসাব করব। তো অনুকূলের কাজটা আগে শেষ করি। দেখো, স্রোতের অনুকূল কথাটার মানে কি? স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে নৌকাটা সেদিকেই যাচ্ছে। আর স্রোত নৌকা যখন একই দিকে যাবে, তখন নৌকার উপরে থাকা কোনো একজন ব্যক্তি সে আলটিমেট বেগ ফিল করবে কত? স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। তাহলে স্রোতের অনুকূলে আমরা লোকের বেগ যদি ধরি ভিপি, মানে ওই পার্সনের বেগ ভিপি যদি ধরি, তাহলে ভিপি অ্যাকচুয়ালি কত হবে? 5 + 12 = 17 কিলোমিটার/আওয়ার। এবার আমরা একটু চিত্র আঁকাবো। তো এইবার খেয়াল করে দেখো, এই হলো আমার লোক যে নৌকায় চড়ে স্রোতের অনুকূলে যাচ্ছে। কত বেগে? 17 কিলোমিটার/আওয়ার বেগে। বৃষ্টি 36 কিলোমিটার/আওয়ার বেগে উলম্ব থেকে বাঁচতেছে। সো বৃষ্টি এই যে উলম্ব ভাবে পড়তেছে, এই বৃষ্টির বেগ ভি অফ রেইন কত আছে? 36 কিলোমিটার/আওয়ার। সো কথা হলো, এই বৃষ্টি থেকে বাঁচতে লোকটাকে কত কোণে ছাতা ধরতে হবে? তো একটু থিঙ্ক করো। বৃষ্টির বেগ বৃষ্টির উপরে কাজ করে, আর লোকের বেগ লোকের উপরে কাজ করে। তো এখানে বেগ দুইটা ডিফারেন্ট বস্তুর উপরে কাজ করতেছে। এই কনসেপ্ট থেকেও আমরা বলতে পারি এটা আপেক্ষিক বেগ। আবার একটা লোক যখন নৌকায় যাক বা হেঁটে যাক, সে লম্বভাবে পড়ন্ত বৃষ্টিকে কিন্তু লম্বভাবে দেখবে না, তার কাছে মনে হবে কি বৃষ্টি একটু বেঁকে এসে পড়তেছে। তো এই যে বৃষ্টিকে সে দেখতেছে একটা সার্টেন অ্যাঙ্গেলে বেঁকে এসে পড়তেছে, তো এই লোক যে বৃষ্টির বেগটা দেখতেছে সেটা কিন্তু আপেক্ষিক বেগ। তো এটা যেহেতু আপেক্ষিক বেগের কনসেপ্ট, তাহলে আমরা যার সাপেক্ষে বেগটাকে উল্টাই দিব, তারপর লব্ধি বের করব। তো এখানে যেহেতু পার্সনের সাপেক্ষে রেইনের বেগ আমরা বের করতে চাচ্ছি, এই জন্য পার্সনের বেগটা যেদিকে ছিল তার থেকে স্রেফ উল্টাই দিব, চলে আসলে এদিকে। তো এইটা এবার পার্সনের বেগ 17 কিলোমিটার/আওয়ার। তো এখন অ্যাজ ইউজুয়ালি যেরকমটা বলতেছিলাম, এইটা নিয়ে তোমার আর এখন চিন্তা করার দরকার নেই। এটা আউট অফ মাইন্ড, বাট নট আউট অফ সাইট। এটা তো এর আগেও বলছিলাম যে এটা তুমি আপাতত চিন্তা করা বাদ দাও, বাট এটা তো দেখতে হবে, তাছাড়া তো তুমি বুঝবা না কিভাবে বেগটাকে তুমি উল্টাই দিলা। ফাইন। সো এই যে পার্সনের বেগ উল্টাই দেওয়া হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে। এখন এই পার্সন বা লোকের এবং বৃষ্টির বেগের লব্ধিটা বেসিক্যালি যেই দিক বরাবর থাকবে, সেই দিকেই কিন্তু লোকটাকে ছাতা ধরতে হবে। তো এখন আসলে আমরা লব্ধি বের করি। এই অ্যাঙ্গেলটাকে ধরে নেই থিটা। তাহলে সামান্তরিক সূত্র আমাদের কি বলে? সামান্তরিক সূত্র অনুসারে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স, কার সাথে থিটা ধরে নেওয়া হয়েছে? রেইনের সাথে। তাহলে রেইন নিচে সিঙ্গেল, পার্সনের সাইন 90 ডিগ্রি উপরে প্লাস পার্সনের কজ 90 ডিগ্রি নিচে। কেন? কারণ স্পষ্ট বোঝা যাচ্ছে পার্সন এবং রেইন তার মধ্যে টোটাল অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, যেটা আলফা এর মান। অ্যাজ ইউজুয়ালি ট্যান ইনভার্স পার্সনের বেগ 17 উপরে লিখে দিলাম, রেইনের বেগ 36 নিচে, cos 90 এর মান 0, সো এই পোরশনটা 0 হয়ে গেছে, sin 90 এর মান 1। এখান থেকে যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে কিন্তু থিটা এর মানটা বের হয়ে যাবে। দেখি থিটা এর মানটা কত আসে। tan ইনভার্স 17 ভাগ 36, এখান থেকে থিটার মানটা আসবে 25.28 ডিগ্রি। 25.28 ডিগ্রি। সো স্রোতের অনুকূলে এই অ্যাঙ্গেলেই লোকটাকে ছাতা ধরতে হবে। ঠিক আছে, সো এটাই হলো আমার
ছাতা ধরার কোণ। ব্যাস, স্রোতের অনুকূলের কাহিনী কিন্তু আমাদের শেষ। দেন স্রোতের প্রতিকূলের কাহিনী, এটা আমি তোমাদেরকে সলভ করে দেব না, আমি জাস্ট স্রেফ তোমাদের ধারণাটা দিয়ে দেব। স্রোতের অনুকূলে না বলে যদি আমাদের স্রোতের প্রতিকূলে বলতো, তাহলে কেবলমাত্র একটা জিনিসের চেঞ্জ আসতো, সেটা কি? পার্সনের বেগ। কারণ আমরা জানি কি স্রোতের প্রতিকূল বলতে কি বোঝায়? স্রোতের প্রতিকূল বলতে বোঝায় স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে নৌকা তার বিপরীত দিকে যাচ্ছে। তো তখন নৌকার উপরে থাকা কোনো একজন পার্সন যে বেগটা ফিল করবে সেটা কিন্তু বেসিক্যালি নৌকার বেগ থেকে স্রোতের বেগকে বিয়োগ করে পাওয়া যাবে। তো নৌকার বেগ কত? 12, সেখান থেকে স্রোতের বেগ 5 বিয়োগ করলে কত হচ্ছে? 7 কিলোমিটার পার আওয়ার। এইটাই এখন হবে স্রোতের প্রতিকূলে পার্সনের বেগ। আর বাকি যা কিছু, বৃষ্টি পড়তে ছিল, লোকটা বৃষ্টিটাকে একটা অ্যাঙ্গেলে বেঁকে এসে পড়তে দেখবে, বাকি সবকিছু অ্যাজ ইউজুয়ালি আগের মতো। তো এই বাকিটুকু তাহলে তোমরা একটু নিজেরা করে নিও। ওকে, এটা তোমরা একটু নিজেরা করে নিও। আর কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে ইউটিউবের কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারো, কিংবা আমাদের ফেসবুক পেজ, গ্রুপ, যেখানে ইচ্ছা কমেন্ট করতে পারো, আমরা সলিউশন দিয়ে দেবো। ফাইন, তাহলে 6 নম্বর কোশ্চেন ডান। অ্যান্ড প্রথম টাইপের আপেক্ষিক বেগের প্রথম টাইপের ফাইনাল কোশ্চেন। এটা কিন্তু আনুভূমিক না, এটা হলো আনত তলের ক্ষেত্রে আপেক্ষিক বেগের কনসেপ্ট। এটা বেশ কয়েকটা সালে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, ইনফ্যাক্ট আরো বরিশাল বোর্ড না কোন বোর্ডে যেন আসছে। তো কোশ্চেনটা কি? 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বাস উপরে উঠতেছে। এমন সময় হঠাৎ 6 মিটার পার সেকেন্ড বেগের একটি বৃষ্টি খাড়াভাবে পড়তে শুরু করলো। তো বৃষ্টি শেষে আনুভূমিক বায়ু প্রবাহ শুরু হলো। আনুভূমিক বায়ু প্রবাহ কখন শুরু হয়েছে? বৃষ্টির শেষে। 1 নম্বর কোশ্চেন হলো শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি দেখবে। 1 নম্বর কোশ্চেন যেটা বলছে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি দেখবে, তো বাস চালক যেহেতু বৃষ্টি দেখবে আর যেটা দেখা হয় সেটা আপেক্ষিক বেগ, তাহলে আপেক্ষিক বেগ বের করতে হবে। আর শুরুতে কথাটার অর্থ হলো তখনও বায়ু প্রবাহ শুরু হয়নি। এন্ড দেন 2 নম্বর কোশ্চেন হলো বায়ু প্রবাহের দরুন বাস চালক খারাপভাবে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের মান ও দিক কত। ওকে, 1 নম্বর কোশ্চেনে যাব আমরা। সলভ ফার্স্টে আমরা 1 নম্বর কোশ্চেনটা দেখব। আমরা একটু চিত্রটা একটু আঁকাই নিই। এটা ভূমি, একটু বাঁকা হইছে, একটু সোজা করে। এটা ভূমি, ভূমির সাথে এবার পাহাড়টা কত ডিগ্রি কোণে আনত? 30 ডিগ্রি কোণে আনত। তো এই পাহাড়ে এবার একটা বাস উঠতেছে, এইটা ধরে নিলাম আমাদের সে বাসটা, এই বাসটা উঠতেছে। এই বাসটা যে বেগে উঠতেছে সেই ভেলোসিটিটা কিন্তু দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। এই বাসের বেগ যদি বলি ভিবি, এটাকে একটু মিটার পার সেকেন্ড করে নিই। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে দুই ভাবে করা যেতে পারে। 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করেও করা যায়, কিংবা ডিরেক্ট তুমি এই ভ্যালুটাকে 3.6 দ্বারা ভাগ করেও করতে পারো। সো আমরা দেখি তাহলে 72 কিলোমিটার পার আওয়ারকে ভাগ করব 3.6 দ্বারা, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে বেগের মানটা পাবো 20 মিটার পার সেকেন্ড। ফাইন, তাহলে 30 ডিগ্রি কোণে আনত পাহাড়, সে পাহাড়ে একটা বাস উঠতেছে 20 মিটার পার সেকেন্ড বেগে। এমন সময় হঠাৎ 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টি খাড়া পড়তে শুরু করলো। তো এবার আমার কথা হলো যেটা, যে এইটা যদি আমি বৃষ্টিকে চিন্তা করি তাহলে বৃষ্টিটা পড়তে শুরু করলো কিভাবে? খাড়া নিচের দিকে। বৃষ্টির বেগ ভি অফ রেইন দেওয়া আছে কত? 6 মিটার পার সেকেন্ড। এখন আমার কথা হলো যেটা, বাসটা যেহেতু যাচ্ছে আর বৃষ্টি পড়তেছে, তাহলে বাসের কাছে মনে হবে না বৃষ্টি খারাপ হবে না পড়ে একটু বেঁকে এসে পড়তেছে? এই যে বাসের কাছে মনে হচ্ছে বৃষ্টি একটু বেঁকে এসে পড়তেছে, এইটাই কিন্তু বেসিক্যালি রিলেটিভ ভেলোসিটি। আমাদের
প্রথম প্রশ্নে এই রিলেটিভ ভেলোসিটিটা কত অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলটাই কিন্তু আমাদের বের করতে বলছে। তো আমরা এবার যেটা করব, এই চিত্রটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নেব। দ্যাট মিন্স আমরা বেগগুলো সবগুলোকে এক বিন্দু থেকে ক্লিয়ার করব। আচ্ছা, তো এবার আমি আরেকবার একটু মনে করাই দিতে চাই। সো কার সাপেক্ষে বৃষ্টির রিলেটিভ ভেলোসিটিটা মাপা হচ্ছে? বাসের সাপেক্ষে। দ্যাট মিন্স বাসের বেগ যেদিকে ছিল এখন ঠিক তার থেকে উল্টায় দিতে হবে। সো বাসের বেগটা ছিল কোন দিকে? উপরের দিকে। উল্টায় বাসের বেগটা এখন করে দেব কোন দিকে? নিচের দিকে। ভালো কথা। বৃষ্টি পড়তেছিল কিভাবে? খারাপ হবে। আর বাস চালক পড়তে দেখবে কিভাবে? এটা। তো আমরা এবার ভ্যালুগুলো একটু দেখি। রেইনের বেগ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড। বাসের বেগটা ছিল উপরের দিকে, সেটাকে উল্টায় এখন হয়ে গেছে নিচের দিকে, বাট বেগের মানের তো কোনো চেঞ্জ হয়নি, 20 মিটার পার সেকেন্ড। আমরা এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম হলো থিটা। এবার মজার ব্যাপার হলো এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা এখন জানি। কিভাবে? একটু এইটাকে পিছনের দিকে বর্ধিত করি। এইটাকে আমরা একটু পিছনের দিকে বর্ধিত করি, করে এইটার সাথে অ্যাড করে দিই। তাহলে ভালো করে দেখো তো পাহাড়টা কত কোণে আনত ছিল, সেই অ্যাঙ্গেল 30 ডিগ্রিটা আমরা পেয়ে যাই না? বোঝা গেছে? আই রিপিট, এটাকে একটু পিছনের দিকে বর্ধিত করলাম, এটার সাথে অ্যাটাচ করে দিলাম, তাহলে কিন্তু পাহাড়টা আনুভূমিকের সাথে কত কোণে আনত ছিল সেটা পেয়ে গেছে 30 ডিগ্রি। এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে তুমি এবার বলো এই অ্যাঙ্গেলটুকু তাহলে কত হবে? ডেফিনেটলি 60 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা 90, এটা 30, 120 180 মিলানোর জন্য বাকিটা কত হবে? 60। তাই এখন তোমার বলছে এই যে রিলেটিভ ভেলোসিটিটা ছিল, এই রিলেটিভ ভেলোসিটিটা কত কোণে বাস চালক দেখতেছে সেই কোণের মানটা। সো আমরা ধরে নিছি উলম্বের সাথে বাস চালক থিটা কোণে বৃষ্টি পড়তে দেখবে। এটা একটু লিখি। ধরি বাস চালক উলম্বের সাথে থিটা কোণে বৃষ্টি পড়তে দেখবে। গুড। তাহলে এইবার আমাদের লব্ধির কাজ। কেন লব্ধির কাজ? কারণ বাসের বেগটাকে আমরা উল্টাই দিছি। সো আপেক্ষিক বেগের কনসেপ্টই হলো যার সাপেক্ষে বেগ তাকে উল্টায় দেওয়ার পর স্রেফ লব্ধি সূত্র খাটাইতে হবে। তাহলে সামান্তরিক সূত্র অনুসারে থিটা ইকুয়াল tan ইনভার্স। থিটাটা আমরা কার সাথে ধরে নিছি? রেইনের সাথে। ভি অফ রেইন নিচে সিঙ্গেল, ভি অফ বাস তার সাইন 60 ডিগ্রি উপরে, কারণ এখানে টোটাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি, প্লাস ভি অফ বাস তার cos 60 ডিগ্রি নিচে। আমরা এবার একটু ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করলে এখান থেকে থিটার মানটা বের হয়ে যাবে। ক্যালকুলেটর আমরা ইউজ করি। বাসের বেগ 20, সো 20 সাইন 60 ভাগ ভি অফ রেইন কত? 6 প্লাস 20 cos 60। এটাকে যদি tan ইনভার্স করা হয় তাহলে আলটিমেটলি অ্যান্সার হলো 47.27 ডিগ্রি। সো এই হলো অ্যাঙ্গেলটা উলম্বের সাথে যেই কোণে বাস চালক বৃষ্টি পড়তে দেখবে। কখন? যতক্ষণ পর্যন্ত বায়ু প্রবাহ শুরু হয়নি, মানে শুরুর দিকে। ক্লিয়ার? সেটা তুলে নেওয়া হয়ে গেছে নিশ্চয়ই? এটা একটু তুলে নাও। আচ্ছা, তোমরা যেটা করতে পারো, যদি তোমাদের মনে হয় যে একবারে ক্লাস করার সময় খাতায় লেখা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তুমি সো বিজি, তাহলে তুমি স্ক্রিনশট নিতে পারো, দেন তুমি পরবর্তীতে এটা খাতায় তুলতে পারো। কিন্তু বাবা অ্যাটলিস্ট স্ক্রিনশট নিস। এমনটা করিস না যে দেখলাম রাখলাম, আমি চরম মেধাবী, আমি পরে এক সময় এটা দেখে নেবো, এরকমটা করিস না। অ্যাটলিস্ট স্ক্রিনশট নিয়ে রাখিস। আচ্ছা, তো 1 নম্বরের সলিউশন কিন্তু শেষ। এইবার আসো আমরা এই 7 নম্বর কোশ্চেনের
পরের অংশটা সলিউশনে যাব। এই অ্যাঙ্গেলটা মনে রাখো 47.27 ডিগ্রি, এটা মনে রাখো। দেন আমাদের কোশ্চেন নাম্বার 2, এক নাম্বার ডান। 2 নাম্বার কোশ্চেন। বায়ু প্রবাহের দরুন বাস চালক খারাপভাবে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের মান ও দিক। ঠিক আছে, বায়ু প্রবাহের মান ও দিক। তার আগে আমরা একটা কাজ করব, আমরা যেটা লিখে রাখবো 2 নম্বরে, তারপরে আমি এটা নিয়ে ডিটেলস কথা বলতেছি। 2 নম্বরে আগে একটা কথা লিখে রাখবো, 1 হতে পাই থিটা ইকুয়াল 47.27 ডিগ্রি। এটা তো গেল। আবার আমরা আরেকটা জিনিস বের করব, আবার বৃষ্টির আপেক্ষিক বেগের মানটা একটু বের করি। বৃষ্টির আপেক্ষিক বেগের মান, ওই আগের চিত্রটা একটু টেনে তোমরা চিত্রটা দেখো, সেখান থেকে খুব সুন্দর করে বুঝতে পারবা। বৃষ্টির আপেক্ষিক বেগের মান হবে √ওভার v of rain square plus v of bus square plus 2 into v of rain into v of bus into cos 60 ডিগ্রি। এখান থেকে আমরা বেগের মানটাও বের করে ফেলতে পারতেছি। একটু আমরা দেখি, v of rain ছিল 6 তার উপরে স্কয়ার, v of bus ছিল 20 তার উপরে স্কয়ার প্লাস 2 into 6 into 20 into cos 60 পুরোটার উপরে রুট। এটা আসে 23.58 মিটার পার সেকেন্ড। এবং এই বেগটা হলো সেই বেগটা যেই বেগটাকে বাস চালক বায়ু প্রবাহের আগে দেখে, বায়ু প্রবাহের আগে দেখতে পায়। এখন এখন ঘটনা কিন্তু বায়ু প্রবাহের পরের কাহিনী। তো আমরা যখন বায়ু প্রবাহের পরের কাহিনী হিসাব করব, তখন মাথায় রাখবা বায়ু প্রবাহ শুরুর আগে বাস চালক যেটা দেখছিল সেটা বায়ু প্রবাহ শুরুর পরের জন্য প্রথম ঘটনা। আই রিপিট, বায়ু প্রবাহ শুরুর আগের যেটা শেষ ঘটনা, মানে বাস চালক যেটা দেখছিল সেটা বায়ু প্রবাহ শুরুর পরের জন্য প্রথম ঘটনা। এখন বায়ু প্রবাহ শুরু হওয়ার পরে কি কি হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। বলছে বায়ু প্রবাহ শুরু হওয়ার পরে বাস চালক এখন বৃষ্টিটাকে কিভাবে পড়তে দেখবে, খারাপভাবে পড়তে দেখবে। তখন বায়ু প্রবাহের বেগের মান এবং দিক কত। আচ্ছা, এখন ঘটনা হলো যেটা, আমি ধরে নিলাম এই হলো পয়েন্টটা, এইটা হইলো উলম্ব, এটা কি উলম্ব। এই উলম্বের সাথে বায়ু প্রবাহ শুরুর আগে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখতেছিল, থিটা কোণে। বায়ু প্রবাহ শুরুর আগে বাস চালক উলম্বের সাথে কত কোণে বৃষ্টি পড়তে দেখতেছিল, থিটা কোণে। এবং এই রিলেটিভ ভেলোসিটি বৃষ্টির এই রিলেটিভ ভেলোসিটি অফ রেইন, এইটার মান কত বের করলাম, 23.58 মিটার পার সেকেন্ড। আর থিটাটা এখানে দেওয়া আছে। এখন প্রশ্ন হলো যেটা, যে বায়ু এসে এই বৃষ্টিটাকে ধাক্কা দেবে, দিয়ে পরে বাস চালক বৃষ্টিটাকে পড়তে দেখবে খারাপ হবে। তো এই দিকটা ছিল বায়ু প্রবাহ শুরুর আগে দেখা, আর বায়ু প্রবাহ শুরুর পরে এই যে বায়ু এসে হিট করলো, ভি অফ এয়ার, বায়ু এসে হিট করার পরে এখন বৃষ্টি পড়তে দেখতেছে খারাপ হবে। সো এটা হলো বায়ু প্রবাহের পর দেখা। ওকে, আর কোন একটা ম্যাথে আমি নিশ্চয়ই বলছিলাম 2 নাম্বার কি 3 নাম্বার ম্যাথে, যাই হোক ওখানে বলছিলাম যে
বায়ু প্রবাহ এটা কিন্তু ডিরেক্ট বৃষ্টির উপরে কাজ করে, সো বৃষ্টির বেগও বৃষ্টির উপরে কাজ করতেছে, বায়ু প্রবাহ বৃষ্টির উপরে কাজ করতেছে। তো একই বিন্দুতে বা একই বস্তুতে যেহেতু কাজ করতেছে, এই জন্য বায়ু প্রবাহ আর বৃষ্টি এদের মধ্যে কোনো আপেক্ষিক বেগের কনসেপ্ট কাজে লাগবে না, এদের মধ্যে স্রেফ লব্ধির কনসেপ্ট। তাই করছি, বৃষ্টিকে আগে এভাবে পড়তে দেখলো, বায়ু এসে হিট করলো, এখন নতুন ভাবে বৃষ্টিকে পড়তে দেখতেছে উলম্ব ভাবে। কোশ্চেনটা হলো বায়ু প্রবাহের মান কত এবং দিক কত। ফাইন, দেখো আমরা এই অ্যাঙ্গেলটা কিন্তু জানি কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে খুব সুন্দর করে আমি এই টোটাল অ্যাঙ্গেলটাকে যদি নাম দেই আলফা, তাহলে আলফা আমি বের করে ফেলতে পারবো না? তো চিত্র হতে আমরা কি পাই, চিত্র হতে আলফা ইকুয়াল 90 ডিগ্রি প্লাস থিটা। আর এই যে থিটার মান বের করে রেখে আসছি, মানটা যদি আমরা বসাই দেই তাহলে আলফার মানটা কত আসে, 90 প্লাস 47.27, এটা আসে 137.27, 137.27 ডিগ্রি। এবং আলফা হলো আগে যে বেগে বৃষ্টি পড়তে দেখছিল তার সাথে বায়ু প্রবাহের কোণ, ঠিক আছে? তো আলফা কোণ কোনটা? আলফা হলো সেই কোণটা বায়ু প্রবাহ শুরুর আগে, বায়ু প্রবাহ শুরুর আগে বৃষ্টির সাথে বায়ুর কোণ। তাহলে আমরা কিন্তু বায়ু প্রবাহের বেগের দিকটা পেয়ে গেলাম। তাহলে বায়ু প্রবাহের বেগের দিকটা কোন দিকে হবে? বৃষ্টি শুরুর আগে, মানে বায়ু প্রবাহ শুরুর আগে বৃষ্টি যেদিকে পড়তেছিল, বায়ু প্রবাহ শুরুর আগে বৃষ্টি যেদিকে পড়তেছিল তার সাথে কত কোণে? আলফা কোণে, দ্যাট মিনস 137.27 ডিগ্রি কোণে। এখন আমরা চাচ্ছি কি বায়ু প্রবাহের বেগের মানটা বের করতে। তো আমি এবার একটা কাজ করব, এইটা একটু মুছে দিচ্ছি, কারণ আমাদের কোশ্চেনের এই পোর্শনটার উদ্দীপকের আর দরকার নেই। এখন আমরা বের করতে চাচ্ছি বায়ু প্রবাহের বেগের মান। তো খেয়াল করো আবার, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? কার সাথে 90 ডিগ্রি? এআর এর সাথে। তাহলে আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী বলতে পারি কি tan 90 ডিগ্রি ইকুয়াল ভি অফ এআর নিচে সিঙ্গেল, আর রিলেটিভ ভেলোসিটি অফ আর যার সাইন আলফা থাকবে উপরে প্লাস রিলেটিভ ভেলোসিটি অফ রেইন বা আর যার কজ আলফা থাকবে নিচে। তো এইবার আমরা নেক্সট লাইনে যদি যাই, tan 90 মানে কি? অসংজ্ঞায়িত, আর অসংজ্ঞায়িত মানে কি? সামথিং বাই জিরো, আমরা জেনারেলি যেটাকে লিখি 1/0 ইকুয়াল রিলেটিভ ভেলোসিটি অফ রেইন যার সাইন আলফা বাই ভি অফ এয়ার প্লাস রিলেটিভ ভেলোসিটি অফ রেইনের কজ আলফা। একটু আড়াআড়ি যদি গুণন করে দেই তাহলে এইখান থেকে আমরা আলটিমেটলি ভি অফ এয়ার ইকুয়াল টু পাবো মাইনাস রিলেটিভ ভেলোসিটি অফ রেইনের কজ আলফা। এখন আমরা কিন্তু সবগুলো ডাটা জানি। রিলেটিভ ভেলোসিটি অফ রেইন, এটার মান কত? 23.58 মিটার পার সেকেন্ড। আলফা, এটার মান কত? 137.27। তাহলে একটু ক্যালকুলেশন করি, মাইনাস রিলেটিভ ভেলোসিটি অফ রেইন হলো 23.58 ইন্টু cos alpha, that means cos 137.27। এখান থেকে অ্যান্সার চলে আসবে 17.32, 17.32 মিটার পার সেকেন্ড। এটা হলো বায়ু প্রবাহের বেগের মান। ওকে, এটা হলো বায়ু প্রবাহের বেগের মান। এটা একটা অ্যান্সার। তো এই হলো একটা অ্যান্সার, এই হলো একটা অ্যান্সার, দুইটাই কিন্তু 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের আপেক্ষিক বেগের 1 নাম্বার টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। এরপরে আমাদের যেটা কাজ হবে, আমরা
আপেক্ষিক বেগের এর পরের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো, দ্যাট মিনস বৃষ্টিতে গাড়ির কাঁচ ভেজা কিংবা গাড়ির সামনের কাঁচ ভিজবে না পেছনের কাঁচ ভিজবে, সামথিং লাইক দ্যাট, বৃষ্টি এবং বায়ু প্রবাহের একসাথে ইফেক্ট গুলো কি হয়, তো সব কিছু নিয়ে আমরা পরের টপিকে আলোচনা করব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।